যখন 3 বছর পার হয়ে যায় তারা অনেক আশায় থাকলো। প্রায় 7 বছরের কাছাকাছি, 3 বছর পরে প্রায় 7 বছরের কাছাকাছি সময় তারা একটা সময় এসে আমার শেষকৃত্য তারা করে দেয়। আমি 5 বছর 3 মাস যেখানে ছিলাম সেটাকে আমি ওখান থেকে এসে জানলাম সেটাকে আয়নাগর বলা হচ্ছে। ওটা আসলে একটা গোপন বন্দিশালা, আমাদের থেকে গোপন বন্দিশালা, যার সাথে কেবলমাত্র যেই হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পের সাথে তুলনা করা যায়। ওখানে থাকাটা অনেক, যেটা ভাষায় প্রকাশ করার মতো না, যা আমাদের দেশে আর কোথাও এরকম আছে কিনা বা দুনিয়ায় কোথাও আছে কিনা তা আমি জানি না। এভাবে একজন মানুষকে যেভাবে রাখা হয় তা অত্যন্ত অমানবিক। সেখানে একটা জায়গায় ছোট একটা রুমে একজন মানুষকে মাসের পর মাস, বছর পর বছর রাখা, যেখানে প্রাকৃতিক আলো, ন্যাচারাল যে সূর্যের আলো আর বাতাস না পাওয়া যায় না, দূরে একদম দুনিয়া থেকে বিচ্ছিন্ন অবস্থায় রাখা, যাকে আমরা আর একটা থেকে তুলনা করতে পারি আমরা খবরের সাথে। খবরে যেভাবে মানুষ মারা গেলে যেভাবে খবরে দেয়, ঠিক সেরকম অবস্থা। ওখান থেকে আপনি কোনো ইনফরমেশন যেমন পাবেন না, আপনি কোনো খবরও সেখানে আপনি ইনফরমেশন বাইরে যাবে না বা দিতে পারবেন না। ওখানে নিয়ে যাওয়ার পর তার কি হয়েছে কি না, মানে কি হলো কি না হলো, তা যেমন পরিবার জানে না, ঠিক তেমনি সেখানে যাকে রাখে সেও জানে না যে ওখানে আসলে বাড়ির লোকজন বা পরিবার পরিজন বা বাইরের কি অবস্থা, সেখান থেকে এরকম কিছু জানার কোনো সুযোগ নাই। ওখানে আমাকে নেওয়ার কারণটা হলো আপনার প্রধানত যে শেখ হাসিনা 2013 সালে খাগড়াছড়িতে একটা সমাবেশ করতে গিয়েছিল, যে সেটা ছিল তার নির্বাচনী সমাবেশ। ওই সমাবেশে আমার ছাত্র সংগঠন থেকে একটা অবরোধ দেওয়া হয়। অবরোধ মানে সেটা একটা ছাত্র সংগঠনের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, সম্মেলন ছিল, এটা ডিসি অফিস থেকে পারমিশন নেওয়া। তো পরে শেখ হাসিনার সেখানে সমাবেশ উপলক্ষে সেই তাদের পিসিবির ওই প্রোগ্রাম বাতিল করে দেওয়া হয়। তো এর প্রতিবাদে পিসিবি একটা রোড ব্লক কর্মসূচি দেয়। এটা একটা ছিল আমার অপরাধ, যে আমি নাকি রোড ব্লক করেছি শেখ হাসিনা এই যে সমাবেশে। আর একটা হলো পার্বত্য চুক্তি বিরোধিতা করা। পার্বত্য চুক্তিকে এখানেও আমরা মানি না, এটা না মানলে সরকার বিরোধিতা করা, এটা একটা ছিল আমার অপরাধ। আর একটা হলো আমাদের সেখানকার সাহিত্য শাসন দাবি করা। সময় বোঝার মতো তেমন মানে সিস্টেম নাই, কিন্তু বোঝার আরেকটা সহজ ব্যাপার হলো ওখান থেকে প্রায় সময় আজানের শব্দ শোনা যায়। আজানের শব্দ যখন শোনা যায় তখন যদি বেশি ফ্যান চালাই, একটু বেশি উচ্চ শব্দে ফ্যান চালু থাকলে ওই আজানের শব্দ কোনো জায়গা থেকে শোনা যায় না, আর কোনো জায়গা থেকে একটু শোনা যায়, যদিও তারা ফ্যান চালু করে, সে সময় আজানের শব্দ শোনা যায়। আর একটা এই শুধুমাত্র এটা দিয়েই আপনি সেই সময়টা বোঝা যায়। আর একটা হলো ওদের যে অনেক পরে এটা বোঝা যায়, যখন অনেক দিন থাকার পর একটা থাকতে ওই পরিবেশটার সাথে যখন আপনি দেখবেন যে কখন তাদের কি কার্যক্রম চলছে, সেটা তাদের ডিউটি যে চেঞ্জ হয়, এটা প্রতি 4 ঘন্টা পর ওদের ডিউটি চেঞ্জ হয়, যারা ডিউটিতে থাকে। এখন এটা প্রথম বোঝা যায় না, বছর 2-3 বছর গেলে পরে তাদের ওই যে চেঞ্জিংটা বোঝা যায়। তাও এটা দিয়েও টাইমটা একটু সময়টা অনুমান করা যায়, যে এটা মানে কখন কোন গ্রুপ আসতেছে, কোন গ্রুপ যাচ্ছে কখন, এই সময়টা দিয়েও মানে তাদের এই ডিউটি চেঞ্জিং বা এসব নিয়েও সময়টা করা যায়। মূলত সময়ের সময়টা বোঝার সবচেয়ে বড় হলো ওই আজানের যে যদি শোনা যায় তখনই সব মানে ওই এর বাইরে কোনো কখন কয়টা বাজে কখন কি এটা বোঝা যায় না। এমনকি সূর্য কখন ডুবে কখন উঠে তাও মানে বোঝা যায় না। সময় তো দূরে, সূর্য কখন উঠে, দিন কখন হয়, রাত কখন হয়, তাও যখন 3 বছর পার হয়ে যায় তারা অনেক আশায় থাকলো। প্রায় 7 বছরের কাছাকাছি, 3 বছর পরে প্রায় 7 বছরের কাছাকাছি সময় তারা একটা সময় এসে আমার শেষকৃত্য তারা করে দেয়। আমি আর ফিরবো না এই ভেবে। যাই হোক, এটা তার উদ্দেশ্য ছিল সে যদি মারাও যায়, অর্থাৎ সেটা একটা ধর্মীয় কিছু বিশ্বাস থাকে যে সে হয়তো সে পুণ্য পাবে, যদি বেঁচে থাকে এই পুণ্যের জোরে হয়তো সে ফিরে আসবে, এরকম তাদের একটা নিয়ে তাদের মনটা বুঝিয়েছি আর কি। আমার শেষকৃত্য তারা করে দিয়েছে, আমার মানে সমস্ত ছেড়ে দিয়ে, জাস্ট এইটুকু। আর তাদের তো কষ্ট তো সীমাহীন। একটা পরিবার মনে করেন, তার যদি কেউ যদি আপনার যদি কারোর আপন জন যদি মারাও যায়,
যদি তার সন্তান একেবারে খুব কাছের মানে খুব প্রিয় সন্তান যদি মারাও যায়, বা ভাই বোন বা মা বাবা, আমরা ধরে নিই যে সে মারা গেছে, সে আর ফিরে আসবে না, তাকে আমরা সবাই জানি। কিন্তু একজন লোক ঘুম হয়ে যায়, তার কি অবস্থা হলো, কোথায় আছে না আছে, একটা পরিবার সে তার বছরের পর বছর তার অপেক্ষায় থাকা এবং সে আশা না আশা নিয়ে তার কষ্টের মধ্যে থাকা, এটা কিন্তু একটা এটা কিন্তু ওই যে মৃত্যুর থেকেও আরো বেশি অনেক কষ্টের। এই কষ্ট যারা ভুক্তভোগী তারা একটু জানে, আর অন্য কেউ জানে না। আমার পরিবার সে অবস্থা দিয়ে গিয়েছিল। ওই যে কল্যাণপুরের বাস থেকে তারা তুলে নিয়ে গিয়েছিল, তারপরে আমাকে ওই চট্টগ্রামের একটা রাঙামাটি কাগজশ্রী বর্ডারে একটা বন বিভাগের বাগানে গিয়ে ছেড়ে দিয়েছিল। এখন আনন্দ কল্পনা চাকমার হদিস তো আমরা এখনো পাইনি। আনন্দ প্রকাশ চাকমারা ওনারা তো জেলে বন্দি আছেন, কিন্তু কল্পনা চাকমাকে আজ পর্যন্ত কি করা হলো, কোথায় আছে, কোথায় কিভাবে রাখা আছে, কি তাকে মেরে ফেলা হয়েছে, বা কি তার ভাগ্যে কি হয়েছে, আজকে প্রায় 28 বছর তো পার হয়ে গেল, প্রায় 30 বছরের কাছাকাছি তার যে ইয়েটা তুলে নেয়ার। তার সুনির্দিষ্ট অভিযোগ ছিল যে স্যার মামলাও হয়েছিল সেনা সদস্যের বিরুদ্ধে এবং তার কিছু লোকজনের বিরুদ্ধে, যারা তার সাথে নিয়ে গিয়েছিল তাদেরকে চিনতে পেরেছে সেই লোক, যে তার ভাই, তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল। লেফটেন্যান্ট প্যাডোস তৎকালীন তো রিটায়ার্ড হবে সম্ভবত, আজ অনেকদিন তো হয়ে গেল। ওই তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল, তো এখন সেটা মামলাতে ডিসমিস হয়ে গেছে। এখন আমরা জানি না, কিন্তু দাবি করি যে সরকার যেন তার সন্ধান আমাদেরকে দেয় এবং তার বাকি কি হয়েছে, কি অবস্থা তার তো জানার অধিকার যেমন আমাদের আছে, তেমনি সরকারেরও সে দায়িত্ব আছে। একজন মানুষ নাগরিককে যাতে হারিয়ে গেল, কোথায় গেল, তার কি অবস্থা হলো, তার সন্ধান দেওয়ার দায়িত্ব সরকারের। আমি যেন দাবি জানাই সরকার যেন আমাদের সেই খবরটা দেয়, তার কি হয়েছে, তার পরিবারকে যেন সেই খবর দেওয়া হয়। আর দুজন লোকের সাথে দেখা হয়েছিল যাদেরকে আমার রুমে রাখা ছিল, ওইরকম প্রায় কিছুদিন তারা রেখেছে। ওই সময় ওভার ক্রাউডেড ছিল, মানে সেখানে প্রচুর লোক ছিল, ফলে ডাবলিং করে থাকতে হয়েছে। ওই দুজনকে আমি দেখেছি, আরো অনেক লোক দেখেছি যারা এরকম স্বাভাবিকভাবে দেখা হয়নি, কিন্তু ওই যখন ওয়াশরুমে নিয়ে গেলে তখন তাদেরকে ওখানে যে একটা ছোট্ট একটা ছিদ্র আছে টয়লেটের দরজার মাঝখানে, ওই ছিদ্র দিয়ে কোনো সময় ওই লোকজন আনা নেওয়া করতে দেখা যায়। এটা গ্রাউন্ড ফ্লোরে। হ্যাঁ, আচ্ছা। আমাকে ট্রিটমেন্ট ছাড়া এত খারাপ ছিল না। আমার লাস্ট দু বছর প্রায় 2 বছরের কাছাকাছি, প্রায় 3 মাস পর আমাকে চেক আপ করা হতো। বাইরে থেকে ডক্টর যেত, ডক্টর গেলে আমাকে চোখ বেডে নিয়ে যেত। ডক্টরকে দেখতে দিত না, আমাকে হ্যান্ডকাপ লাগিয়ে চোখ বেডে নিয়ে বাইরে বের হলে, তো রুম থেকে বের হলে, সেল থেকে বের হলে বাইরে কিছু দেখতে দেয় না, চোখ বেডে নিয়ে যায়, হাত বেডে নিয়ে যায়। ডাক্তার আসে, আমার করে আমার ব্লাড প্রেশার চেক করে, তারপর ব্লাড নিয়ে সিবিসি পরীক্ষা করে, তারপর আমার যদি কোনো সমস্যা হয় ওষুধ দেয়। মানে এটা তারা নিয়মিত প্রায় 2 বছর আমাকে 3 মাস পর ডাক্তার দেখিয়েছে। আর কোনো সময় যদি এমার্জেন্সি ডাক্তার দেখানোর প্রয়োজন হয়, ডাক্তার যদি আমার অসুস্থ হয়ে পড়ি, তখন তার ডাক্তার আসে আমাকে পরীক্ষা নিরীক্ষা করে তারপর ওষুধ দেয়। চিকিৎসার ব্যাপারে তেমন একটা সমস্যা হয়নি আমার। শারীরিক ফিজিক্যালিও আমাকে তেমন টর্চার করেনি, শুধু ভয় দেখিয়েছিল, কিন্তু মেন্টাল ইয়েটা ছিল অবশ্যই। ওখানে থাকাটা তো একটা আপনার মানসিক নির্যাতনের একটা অংশ। থেকে সারাদিন একটা জায়গায় থাকা, তারপর প্রচুর মানে উচ্চ শব্দের ফ্যান চালানো, তারপর ওখানে আসে অনেক কিছু, মানে এটাই ওখানে থাকাটাই একটা মানে অত্যাচার, এটা অনেক বেশি। তা তো অনেক মানে কি বলবো, আমি তখনও একটা আমার ভালো লাগছিল, আবার ভয়ও লাগছিল, দুটো আমার ইয়েতে ছিল। ভালো লাগছিল যে পাসপোর্টের 3 মাস পর আমি বের হতে পেরে একটু স্বাভাবিক আলো দেখতে পাচ্ছি, প্রকৃতি দেখতে পাচ্ছি, সবকিছু মিলে আমার তো ভালো লাগছিল, কিন্তু আবার ভয়ও লাগছিল এরপরে আমার কি হয়। কিন্তু তখন তো আমি জানতাম না দেশে কি হয়েছে।